আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রনি। সদা সত্য কথা বলবো, সত্যের সাথে আপোষহীন থাকবো, এই হলো আমার মূল মন্ত্র। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হলো, আপনারা জানেন সাম্প্রতিক এশিয়া কাপের সূচি ঘোষণা করা হয়েছে। সেপ্টেম্বরেই এশিয়া কাপ 2025 অনুষ্ঠিত হবে। এখন সামনে হয়তো বা আপনারা এশিয়া কাপে অংশগ্রহণকারী যে সকল প্লেয়ার থাকবেন তাদের নামের তালিকা প্রকাশ অবশ্যই করবে, এবং তার আগে আমি কিছু কথা বলতে চাই। সেগুলো হলো বাংলাদেশের ব্যাটিং অর্ডার নিয়ে। আপনারা জানেন ওপেনিংয়ে একটি সমস্যা ছিল, দীর্ঘদিন ধরে আমাদের ওপেনিংয়ে পার্টনারশিপ হচ্ছিল না, এবং টি-20 মেজাজের যে রকম প্লেয়ার দরকার ওই রকম পাওয়ার হিটিং বা রান করার মতো প্লেয়ার ছিল না পাওয়ার প্লেতে। তো সাম্প্রতিক কিছু প্লেয়ার টি-20 জন্য আমি মনে করি উপযোগী। তার মধ্যে যদি নাম বলতে হয় ওপেনিংয়ের ক্ষেত্রে, তাহলে অবশ্যই তানজিদ হাসান তামিম এবং পারভেজ ইমন, এই যে দুইজন তরুণ তুর্কি আছে, তারা সত্যি প্রশংসার দাবিদার। কারণ টি-20তে যেরকম ব্যাটিং করা দরকার পাওয়ার প্লেতে, এই দুজনের মারফত সেরকম ব্যাটিং দেখতে পাই। তো এখানে কথা হলো, তারা দেখা গেছে রিসেন্টলি জুটি বেঁধে যখন খেলেন, কেউ না কেউ ওপেনিংয়ে ভালো পারফরমেন্স দেখান। হয়তো একদিন তানজিদ হাসান তামিম, হয়তো বা অপর এক ম্যাচে পারভেজ হোসেন ইমন, কেউ না কেউ ওপেনিংয়ে পারফরমেন্স করে যান। এবং সাম্প্রতিক বাংলাদেশের পারফরমেন্স বিচার করলে প্লেয়ারদের এই দুজনের পারফরমেন্স সত্যি অতুলনীয়। এখন এখানে কথা হলো, দুজনের জুটি অনবদ্য থাকলেও আমরা দেখা গেছে সাম্প্রতিক কয়েকটি ম্যাচ দেখলে দেখা যাবে এদেরকে আসলে এক ম্যাচে একসাথে খেলানো হলেও অপর ম্যাচে দেখা গেছে কোনো এক অজানা কারণে এদের দুজনের একজনকে বাদ দিয়ে খেলানো হচ্ছে। যাই হোক, এটা আপনাদের টিম ম্যানেজমেন্টের কৌশলের একটা অংশ হতে পারে। তো এখানে আমার কোনো কিছু বলার নেই, তারা ভালো জানেন, তারা অভিজ্ঞ, তারা এসব নিয়ে কাজ করেন, তাদের কি ব্যাখ্যা আছে সেটা আসলে তারা ভালো জানেন। তো সাম্প্রতিক যে প্লেয়ারদের পারফরমেন্স গ্রাফ, সেখানে যদি বিচার করেন তাহলে, এবং আপনারা হয়তো বা ইতিমধ্যে বুঝে গেছেন আমি বাংলাদেশের কোন প্লেয়ারকে নিয়ে কথা বলতে চাই, সেটি হলো লিটন কুমার দাস, বাংলাদেশ দলের ক্যাপ্টেন। সাম্প্রতিক দুটি সিরিজ জিতেছে, যার কারণে হয়তো বা তাকে নিয়ে অতটা আলোচনা হচ্ছে না। কিন্তু আমি একটা জিনিস বলতে চাই, আপনি লিটন কুমার দাসের যদি সাম্প্রতিক পারফরমেন্স দেখেন, তাহলে তার পারফরমেন্স গ্রাফ বলতে হয় একেবারে নিম্ন। এটা স্বাভাবিক, আপনার একটা প্লেয়ার যখন খেলে সে 100% খেলা আপনাকে উপহার দেবে সব ম্যাচে, এমনটা না। তবে প্লেয়ার যেমন ভালো খেলে তেমনি তাদের রেস্টের প্রয়োজন হয়। একটা প্লেয়ার যখন পারফরমেন্স করে তখন সে পারফরমেন্স করতে থাকে, এবং একটা পর্যায়ে গিয়ে আবার তার সেই পারফরমেন্স ডাউন হতে থাকে। যেমন আপনারা ইন্ডিয়ার কথা বলেন, বিরাট কোহলিকে দেখেছেন, একসময় কিন্তু তার ব্যাটিংয়ে রান ছিল না, একসময় মনে হচ্ছিল বিরাট কোহলি হয়তো ফুরিয়ে গেছেন, কিন্তু তিনি আবার ফিরে এসেছেন। এখন লিটন কুমার দাস, তিনি যেহেতু বাংলাদেশ দলের ক্যাপ্টেন, যার কারণে তিনি দলে অটো চয়েস হিসেবে খেলে থাকেন। এখন আপনাদেরকে যদি আমি লিটন কুমার দাসের সাম্প্রতিক টি-20 পারফরমেন্স বলি, তাহলে আমার কাছে একটি চার্ট আছে, আমি আপনাদেরকে বলতেছি সাম্প্রতিক কয়েকটি ম্যাচের পারফরমেন্স গ্রাফ। যেমন ইউএইর সাথে যে আমরা টি-20 খেলাম 3টি ম্যাচ শারজায়,
সেখানে তার পারফরমেন্স ছিল প্রথম ম্যাচে 11 রান, ম্যাচে 40 এবং তৃতীয় ম্যাচে 14 রান। তারপর আমরা পাকিস্তানের সাথে লাহোরে যে টি-20 খেললাম, সেখানে তার রান ছিল 48, তারপর 6, তারপর 22 রান। তারপর শ্রীলঙ্কার সাথে যে 3টি ম্যাচ আমরা খেললাম, সেখানে তার রান হলো 6 রান, 76 রান এবং 32। এবং লাস্ট যে সিরিজ আমরা জিতলাম পাকিস্তানের সাথে মিরপুরে, সেখানে তার পারফরমেন্স ছিল প্রথম ম্যাচে 1 রান, দ্বিতীয় ম্যাচে 8 রান এবং তৃতীয় ম্যাচেও 8 রান। এই হলো তার সাম্প্রতিক পারফরমেন্স। এখন একটা প্লেয়ারের আপনার পারফরমেন্স খারাপ হতেই পারে, তবে তাকে আপনি কতটা সুযোগ দিচ্ছেন এবং আপনার পাইপলাইনে যে প্লেয়ারগুলো আছে পারফরমেন্স করা, তাদেরকে আপনি কতখানি সুযোগ দিচ্ছেন খেলার ক্ষেত্রে, এটা একটি বিবেচনার বিষয়। কারণ একটি প্লেয়ার আপনার ক্যাপ্টেন হিসেবে অটো চয়েস ভাবে দলে থাকবে বা টিম ম্যানেজমেন্টের পছন্দের পাত্র হিসেবে দলে খেলবে, এটা কখনোই একটা স্পোর্টসের জন্য কাম্য নয়, যা দৃষ্টিকটু হিসেবে দেখা হয়। কারণ আপনার পাইপলাইনে যখন একজন পারফরমেন্স করা প্লেয়ার বসে থাকে, তখন সেটা আসলে সত্যি বেমানান খেলার ক্ষেত্রে, এবং বাংলাদেশ দলের জন্য সেটা আমি মনে করি খুবই খারাপ, দুর্ভাগ্যের বিষয়। একটি প্লেয়ার যখন অফ ফর্মে থাকে, তখন তাকে উচিত সরিয়ে দিয়ে তার স্থানে একজন পারফরমেন্স করা প্লেয়ারকে আপনার দলে সুযোগ দেওয়া, এটাই আপনার প্রত্যেক টিম করে থাকে, যেটা নিয়ম। কারণ একটা প্লেয়ার সারা বছর ধরে যে পারফরমেন্স করবে এরকম আসলে হয় না। অফ ফর্ম থাকে, তখন তাকে বসিয়ে দলে আরও আপনার পারফরমেন্স করা প্লেয়ার আছে, তাদেরকে সুযোগ দেওয়া উচিত বলে আমি মনে করি। এখন দেখা গেছে আমরা যদি পিছনে দেখি, হাতুড়ি সিং এর আমলে সৌম্য সরকার ছিল, যে ছিল অটো চয়েস হাতুড়ি সিং এর। কারণ তার যতই পারফরমেন্স খারাপ থাকুক না কেন, সে দলে এক প্রকার জায়গা করে নিয়েছিল এবং প্রত্যেক ম্যাচে তাকে দেখা যাইতো, কিন্তু সে সেইভাবে রান করতে পারতো না এবং বাংলাদেশ অবস্থাও ততটা ভালো ছিল না। হয়তো আমরা 2-1 ম্যাচ জিতে যেতাম এবং তাতে আমরা খুশি হয়ে যেতাম, এবং তখন আর এই যে প্লেয়ারের পারফরমেন্স সেটা সামনে আসতো না। বিশেষ করে এই যে পাকিস্তান সিরিজে এই যে বললাম লিটন কুমার দাসের রান, প্রথম ম্যাচে সে 1 রান করেছে, দ্বিতীয় ম্যাচে সে 8 রান, তৃতীয় ম্যাচে সে 8 রান করেছে। তো এক্ষেত্রে হয়েছে কি, আপনি যেহেতু সিরিজ জিতেছেন, যার কারণে লিটন কুমারের পারফরমেন্স ওইরকম সামনে আসেনি। কিন্তু এটা যদি আপনার উল্টো হতো, আপনি যদি এই সিরিজটি হেরে যেতেন, তাহলে কিন্তু লিটন কুমার দাসের পারফরমেন্স আপনার সামনে চলে আসতো এবং ক্যাপ্টেন্সি হিসেবে সে ভালো করেছে, কিন্তু দলের প্রয়োজনে তার যে ভূমিকা আমি মনে করি শতভাগ নেই। সেটা আপনার ইউএমএস থেকেই ধরতে পারেন। কারণ একটি প্লেয়ার 2-1 ম্যাচে রান করলেই তাকে আপনি ভালো পারফরমেন্স বলতে পারবেন না, যেমন তেমনি আপনার দলে পাইপলাইনে অজস্র প্লেয়ার আছে যাদের সুযোগ পাওয়ার দরকার আছে। যেমন আপনি ধরেন পারভেজ ইমন এবং তানজিদ হাসান তামিম, এদেরকে কিন্তু আপনি প্রপার ওই যে লিটন কুমার দাসের কথা বললাম, যে সুযোগটা আপনি দিচ্ছেন, ওই সুযোগ কিন্তু এদের দুজনকে আপনি ওপেনিংয়ে দিচ্ছেন না বা খেলাচ্ছেন না, যে কোনো কারণে হোক আপনি দুজনকে দিচ্ছেন না। কিন্তু আমরা যদি হিসাব করি, বাংলাদেশের এখন বর্তমান ওপেনিং যদি বেস্ট প্লেয়ার বলতে হয়, তাহলে কিন্তু এই দুজন আছেন যারা বয়ডহীনভাবে পাওয়ার প্লেতে খেলে থাকেন এবং পাওয়ার প্লেতে ভালো রান তুলতে পারেন, এবং ব্যাটার হিসেবে আমি মনে করি চমৎকার দুইজন। তো এরকম দুটি প্লেয়ারকে আপনি যখন কনসিস্টেন্টলি খেলার সুযোগ দেবেন না, তখন তাদের কিন্তু মানসিকভাবে একটা ইমপ্যাক্ট তৈরি হয়। আর একজন অফ ফর্মের প্লেয়ারকে যখন আপনি ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাচ বাই ম্যাচ
ক্যাপ্টেন্সি কোটায় খেলাবেন তখন সেটা কিন্তু দৃষ্টিকটুর হিসেবে থাকে, এবং আমি মনে করি বাংলাদেশ দলের জন্য সেটা দিন শেষে খারাপ ফলাফল নিয়ে আসে। তো সেক্ষেত্রে আপনি তো এখানে আমাদেরকে এখন যেহেতু সামনে আমাদের এশিয়া কাপ আছে, অবশ্যই টিম ম্যানেজমেন্ট এই বিষয়টি নিয়ে ভাববেন। কারণ একজন প্লেয়ার পারফরমেন্স ছাড়া তিনি ক্যাপ্টেন্সি কোঠায় খেলে যাবেন, কিন্তু দলের ভূমিকায় যখন তার অবদান রাখা দরকার তখন তিনি সেটা রাখতে পারবেন না, তখন কিন্তু বাংলাদেশ দল দিন শেষে গিয়ে কাঙ্ক্ষিত ফলাফল পাবে না। এখন আপনি যদি একটি টুর্নামেন্টে শিরোপা জিততে চান তাহলে আপনাকে কিন্তু বেস্ট 11 নিয়ে মাঠে নামতে হবে। কিন্তু আমাদের দেশে যে রীতি বা চর্চা হয়েছে, আমরা পূর্বের পারফরমেন্স বিচার করে 2-1 ম্যাচ ভালো খেললে তাকে সুযোগ দিয়ে, আদারওয়াইজ যাদেরকে সুযোগ দিলে ভালো করতে পারে বা ভালো করার জায়গা আছে তাদেরকে বসিয়ে রেখে এই যে ক্রিকেটটাকে ধ্বংস করা হচ্ছে, এটা আসলে দিন শেষে বাংলাদেশ ক্রিকেটের জন্য একটি পরাজয় নিয়ে আসে। এখন আপনি একটি টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারেন কিন্তু শিরোপা পাবেন না, বা টুর্নামেন্টে ভালো পর্যায়ে গিয়ে পৌঁছাতে পারবেন না। তো সেখানে আমি মনে করি বাংলাদেশ ক্রিকেট দলের টিম ম্যানেজমেন্টের কাজ করা উচিত, যেটি আসলে আমরা যারা আছি তাদের যেমন চোখে পড়ে তাদেরও অবশ্যই চোখে পড়ে, কিন্তু এক অজানা উদ্দেশ্যে তারা এরকমটা করে থাকে, হয়তো তাদের চেয়ারের জন্য, নয়তো বা তাদের পছন্দের তালিকার প্লেয়ারকে সামনে রাখার জন্য, অথবা পিছন থেকে কেউ কলকাঠি নাড়েন তাদেরকে এরকম একটি অটো চয়েস পদ্ধতিতে প্লেয়ার নির্বাচনের জন্য, যে কোনো কিছু একটা হবে। তবে আমি মনে করি বাংলাদেশ ক্রিকেটকে যদি আপনি সামনে এগিয়ে নিতে চান তাহলে অবশ্যই আপনাকে এই যে অটো চয়েস পদ্ধতিতে খেলানোর মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে, এবং প্রকৃত যারা পারফরমেন্সদারী প্লেয়ার আছে তাদেরকে সুযোগ করে দিতে হবে, যাতে করে তাদের মনোবল ভেঙে না যায়। তাতে করে হবে কি, আপনি একজন কনসিস্টেন্টলি খারাপ করা প্লেয়ারকে দলে অন্তর্ভুক্ত করতেছেন এবং পাইপলাইনে ভালো প্লেয়ারদের বসিয়ে রাখতেছেন, তাতে করে হবে কি আপনার ওই যে পারফরমেন্স করা প্লেয়ার যখন বেঁচে বসে থাকবে তখন তার মানসিক অবস্থা খারাপ হয়ে যাবে দিন দিন। কারণ আলটিমেটলি সে যদি দলে এসে পারফরমেন্স তার উত্থাপন না করতে পারে তবে সেটা দিন শেষে বাংলাদেশের ক্রিকেটের জন্য যেমন ক্ষতি, আমি মনে করি বাংলাদেশের জনগণের যে প্রত্যাশা সেখানটা অনেকটা ব্যাঘাত ঘটে। তো প্রত্যেকবার আমরা বড় বড় আসরে অংশগ্রহণ করে আমরা বাজে একটা খেলা উপহার দিয়ে আসি এবং আমরা এসে বলি কি যে আমরা শিখতেছি। এখন আমরা আর কত খেলা খেলার পরে এই যে শেখা জিনিসটা আমরা প্রপারলি বাদ দিয়ে ভালো একটি খেলা উপহার দিতে পারবো দেশের জনগণকে, সেখানে একটি প্রশ্নবোধক চিহ্ন থেকে যায়। কারণ প্রত্যেকবার আপনি বড় মঞ্চে গিয়ে বাজে পারফরমেন্স দেখিয়ে চলে আসেন, অথচ আফগানিস্তান একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ হওয়া সত্ত্বেও তাদের যদি খেলার লেভেল দেখেন, তাদের পারফরমেন্স দেখেন, সত্যি আমাদের চাইতে অনেক গুণে, হাজার গুণে ভালো, এবং তাদের আন্তর্জাতিক মানের প্লেয়ার আছে, তারা প্রত্যেকে আইপিএল এ দল পান, খেলতেছেন, কিন্তু আমাদের অবস্থা দেখেন। আসলে এখানে এই কথা বলতে গেলে দুর্নীতির কথা চলে আসে, এবং আপনারা জানেন বাংলাদেশের স্পোর্টসে এই যে দুর্নীতি সেটা নতুন কিছু না। তো সেখান থেকে বেরিয়ে এসে দেশের কথা ভাবতে হবে। আমি মনে করি সবার আগে দেশ, যেহেতু আমরা এই দেশে বসবাস করি, তো সেখানে আপনার ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য আপনি একটি দেশের জনগণের আশা আকাঙ্ক্ষা নিয়ে জুয়া খেলতে পারেন না,
আমি এটাকে জুয়া বলবো অবশ্যই। কারণ দিনের পর দিন আপনি একটি অফ ফর্মের প্লেয়ারকে টেনে নিয়ে যাবেন এবং উনি 5-6 ম্যাচ খেলার পরে একটি ম্যাচে ভালো করবেন এবং আপনারা বলবেন কি, হ্যাঁ এই তো আমাদের প্লেয়ার, সে ভালো করেছে, তাকে নিয়ে সমালোচনার কি আছে। তো এখানটা আমি বলি, এখন সামনে যেহেতু সেপ্টেম্বরে এশিয়া কাপ আমরা অংশগ্রহণ করতেছি, সেখানে লিটন কুমার দাসকে নিয়ে অবশ্যই টিম ম্যানেজমেন্টে ভাবা উচিত। তাকে ক্যাপ্টেন্সি কোঠায় অটো চয়েস হিসেবে আবারও একটি আসরে সুযোগ দেওয়া হবে কিনা, বা তার পরিবর্তে তার বিকল্প কোনো অপশন রেখে এশিয়া কাপে বাংলাদেশ দল ঘোষণা করবে কিনা, সেটা আসলে ইন্টারেস্টিং বিষয়। তো এখানটায় আপনারা সবাই দেখতে পারবেন যখন দল ঘোষণা করবে। তাই আমি মনে করি বাংলাদেশ যদি এশিয়া কাপে ভালো পারফরমেন্স উপহার দিতে চায় দেশের জনগণকে, তাহলে অবশ্যই এই যে ক্যাপ্টেন্সির অটো চয়েস প্রথা ভেঙে তার বিকল্প একজন প্লেয়ার আমি মনে করি রাখা উচিত। কারণ এক ম্যাচ ভালো খেলার পরে যে তার পারফরমেন্স ভালো, সে একজন ভালো প্লেয়ার, সেটা বলার কোনো সুযোগ নেই। তবে অফকোর্স সে একজন অভিজ্ঞ এবং ভালো মানের প্লেয়ার, এটা সন্দেহ নেই। তবে প্রত্যেক প্লেয়ারই অফ ফর্ম থাকে। সাকিব আল হাসান যখন আমাদের হয়ে খেলতো তখন তারও কিন্তু খারাপ সময় ছিল। তো ভালো এবং খারাপ দুই মিশিয়েই আপনার চলতে হবে, কিন্তু কনসিস্টেন্টলি আপনি যখন খারাপ খেলবেন তখন উচিত হলো আপনার বাদ দিয়ে, তাকে বসিয়ে, তাকে রেস্ট দিয়ে অন্য যে প্লেয়ার আছে আপনার সাইড লাইনে তাদেরকে সুযোগ করে দেওয়া। তাতে করে হবে কি, দলের কম্বিনেশনটা ঠিক থাকবে, দলের ভিতরে প্রত্যেক প্লেয়ারের মধ্যে ওই যে আস্থার জায়গাটা তৈরি হবে। কারণ দ্রুত যখন আপনি উইকেট হারাবেন তখন কিন্তু দলের উপরে প্রেশার পড়ে। যারা মিডল অর্ডার, লোয়ার অর্ডারে আছেন তাদের কিন্তু উপরে এসে ব্যাটিং করতে হয়, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশেরই ঝুঁকি নিতে হয় এবং এই যে মিডল অর্ডার, লোয়ার অর্ডার যারা ব্যাটসম্যান আছেন তাদের উপরে প্রেশারটা পড়ে যায়। তো আমি মনে করি এই এই যে আপনার সামনে বাংলাদেশ দল ঘোষণা করবে, সেখানে অবশ্যই এই বিষয়টি তারা মাথায় রাখবে, যেহেতু সবার উপরে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ। বাংলাদেশ খারাপ খেলুক ভালো খেলুক সব সময় তাদেরকে সাপোর্ট করে। সে উচিত বিসিবিকে নিরঙ্কুশভাবে জনগণের প্রত্যাশা অনুযায়ী দল গঠন করা এবং প্রত্যেকটা প্লেয়ারকে দেশের কথা চিন্তা করে খেলা উচিত। এখানে স্বার্থ থাকা উচিত না, কারণ একটি স্পোর্টসে যখন স্বার্থ থাকবে তখন সেই স্পোর্টস আপনি বেশি দূর এগিয়ে নিতে পারবেন না। তো আমি আশা করি সামনে এশিয়া কাপের আগে যখন দল ঘোষণা হবে তখন একটি ব্যালেন্স দল তারা গুছাতে সক্ষম হবেন এবং বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী দল গঠন করে এবং বেস্ট 11টাকে তারা মাঠে খেলাবেন বলে আমি মনে করি। এবং আমাদের যারা বাংলাদেশের জনগণ আছেন, আপামর যারা খেলাটাকে ভালোবাসেন, মন প্রাণ থেকে দেখেন, প্রত্যেকে আমাদের দাবি থাকবে একটাই, যেন একটি ব্যালেন্স দল নিয়ে বাংলাদেশ এশিয়া কাপের মাঠে অংশগ্রহণ করে। তাহলে দেশের ক্রিকেটটা আগাবে, দেশের ভবিষ্যৎ প্রজন্ম এই খেলার প্রতি আগ্রহ হবে। নতুবা ক্রিকেট খেলা আপনি খেলতে পারবেন যুগের পর যুগ ধরে, কিন্তু আপনার সফলতা সেখানে থাকবে না। আর যদি আপনি বড় টিমের সাথে চোখে চোখ রেখে খেলতে চান তাহলে অবশ্যই আপনাকে দুর্নীতি বাদ দিয়ে, স্বার্থ বাদ দিয়ে দেশের স্বার্থকে দেখে আপনাকে কাজ করতে হবে। আশা করি বাংলাদেশ ক্রিকেটের টিম ম্যানেজমেন্ট এই বিষয়টি মাথায় রেখে তাদের দল ঘোষণা করবেন। তো সবাই ভালো থাকেন। সামনে যখন বাংলাদেশ ক্রিকেট দলের দল ঘোষণা করা হবে তখন আপনার সাথে বাকিটা নিয়ে আলোচনা করা হবে। আজকে এই অবধি।